নমস্কার, আমি বিশ্বজিৎ। আজ আলোচনা করব ত্রিপুরার মাণিক্য রাজবংশের সময়কালে যতগুলো বিদ্রোহ হয়েছিল, প্রত্যেকটি বিদ্রোহকে তিনি নিষ্ঠুর দমন পীড়নের মাধ্যমে দমন করেছিলেন। যেমন 1850 সালের ত্রিপুরা বিদ্রোহ, 1860-61 সালে কুকি বিদ্রোহ, 1863 সালে জমাতিয়া বিদ্রোহ এবং 1942-43 সালে রিয়াং বিদ্রোহ। তাই সব বিদ্রোহগুলো একত্রে আলোচনা করা সমস্যাপক্ষ ব্যাপার। আমি আজ রিয়াং বিদ্রোহের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। রিয়াং বিদ্রোহের নেতা ছিলেন রতনমণি রিয়াং। অ্যাকচুয়ালি তিনি নোয়াতিয়া। তিনি 1886 সালে তিনি চট্টগ্রামের খাগড়াছড়িতে, বর্তমান যে চট্টগ্রামের খাগড়াছড়িতে তিনি জন্মগ্রহণ করেন 1836 সালে। পার্বত্য চট্টগ্রামের রামগড় বিভাগের দেওয়ান বাজারে রত্নমণি রিয়াং জন্মগ্রহণ করেন। তিনি 5টি বিয়ে করেছেন, তার মধ্যে তার এক স্ত্রী ছিল রিয়াং কমিউনিটির। যাক, তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সে পরিবারও তান্ত্রিক, পূজা বা ধর্মীয় আচার অনুষ্ঠানের উপর তাদের পেশা ছিল। রতনমণি রিয়াং তার পিতারই পথ অনুসরণ করেন এবং তারা অনেকটা রতনমণি তান্ত্রিক পূজা কমিউনিটির। তাই তিনি যেহেতু রিয়াং কমিউনিটির মেয়ে বিয়ে করেছেন, সেজন্য জামাই হিসাবে তিনি দক্ষিণ ত্রিপুরাতে চলে আসেন। দক্ষিণ ত্রিপুরা বলতে তৎকালীন সময়ে উদিপুর, বিলুনিয়া, অমরপুর, তারপর সাবরুম যে অঞ্চলগুলো নিয়ে দক্ষিণ ত্রিপুরায়, সেখানে অধিকাংশ রিয়াং কমিউনিটির সম্প্রদায়ের মানুষ বসবাস করত এবং তিনি এখানে এসে তিনি শৈব ধর্মের প্রচার শুরু করেন। তার প্রধান শিষ্য ছিল তিনি 1932 সালে তিনি ত্রিপুরাতে আসেন এবং গুমতিতে তার খুশি কৃষ্ণ, তার যে একমাত্র শিষ্য, প্রধান যে শিষ্যত্ব গ্রহণ করেন খুশি কৃষ্ণ, খুশি কৃষ্ণকেই তার শিষ্যত্ব গ্রহণ করে এবং তিনি অমরপুরী তার প্রথম তার ধর্ম প্রতিষ্ঠান বা আশ্রম প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে খুশি কৃষ্ণ এবং রতনমণি এই অঞ্চলগুলিতে তার ব্যাপক প্রসার, রিয়াং এবং নোয়াতিয়া কমিউনিটির মধ্যে তার ধর্মের ব্যাপক প্রসার লাভ করে। তিনি অ্যাকচুয়ালি শৈব কমিউনিটির এবং তৎকালীন রিয়াং সম্প্রদায়ের যাযাবর কমিউনিটির অনেকটা ছিল। আর্থিক, সামাজিক এবং শিক্ষাগতভাবে তারা পিছিয়ে ছিল। এবং রতনমণি রিয়াং তিনি এই অঞ্চলগুলিতে ধর্ম প্রচারের তার একটা কৌশল ছিল। প্রতিদিন সন্ধ্যা প্রার্থনা সভা এবং যে খুশি কৃষ্ণ ছিল তার একজন প্রধান শিষ্য, যেখানে তিনি সঙ্গীত রচনা করতেন, সঙ্গীত গাইত। সেই সঙ্গীতের মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণার মুক্তির পথ দেখাতো সঙ্গীতের মাধ্যমে এবং ধর্মচর্চার আলোচনা হতো এই বিভিন্ন মন্দিরগুলিতে, তার প্রতিষ্ঠিত মন্দিরগুলিতে, ধর্মস্থানগুলিতে। এবং সেখানে তার ধর্মীয় বাণীতে অনুপ্রাণিত হয়ে তিনি মদ প্রথা নিষিদ্ধ করেছিলেন। রিয়াং কমিউনিটির যে মদ ব্যবহারটা অনেকটা কমিয়ে দিয়েছিলেন, তাতে যে চাল দিয়ে মদ উৎপাদন হয় সেখানে অনেকটা কমে গেছে, চালের ব্যবহারটা, অপব্যয়টা কমে গেছে। অবশ্য তিনি গাঁজা ব্যবহারে উৎসাহিত করেছেন, গাঁজা খাওয়াতে। তো তিনি তার ধর্ম প্রচারের এই প্রেক্ষাপটে তিনি কতগুলো বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। প্রথম বাধা, ডুম্বুরে যখন প্রতি বছর তীর্থমুখ মেলায় রিয়াং কমিউনিটির লোকেরা পিতৃতর্পণের জন্য যেত বা অস্থি বিসর্জনে যেত, তখন কুমিল্লা থেকে ব্রাহ্মণরা এসে তাদের টাকার বিনিময়ে এই ধর্মচর্চায় ধর্মীয় অনুষ্ঠান কাজগুলো করত। তখন রতনমণি রিয়াং এই ব্রাহ্মণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং সমস্ত রিয়াং কমিউনিটিকে তিনি উৎসাহিত করেন যেন ব্রাহ্মণদের থেকে টাকা না দিয়ে তারা নিজস্ব পিতৃপুরুষের অস্থি দান বা পিতৃপুরুষের তর্পণ নিজেরা যেন করে। এভাবে তিনি ব্রাহ্মণ্যবাদের সঙ্গে তার একটা লড়াই শুরু হয় এবং সেই লড়াই পরবর্তীকালে যে রাজার
পদপ্রাপ্তি, রাজার স্বীকৃতিপ্রাপ্ত যে চৌধুরী, রিয়াংদের সমাজের চৌধুরী রাজাই স্বীকৃতি দেয়, তার কাছে গিয়েছিলেন। পরবর্তীকালে একটা নিউজ চলে আসে যে এখান থেকে ট্রাইবাল সমাজের, রিয়াং সমাজের পিতৃতর্পণ বা অস্থি বিসর্জন নিজেরা করতে পারবে। অবশ্য অর্থনৈতিক বাগবাটরণে পরবর্তীকালে এই পিতৃতর্পণের অনুষ্ঠানের ভাগ বাটোয়ারা নিয়ে, অস্থি বিসর্জন অনুষ্ঠানের ভাগ বাটোয়ারা নিয়ে দেওয়ানের সঙ্গে রিয়াং কমিউনিটির আবার দ্বন্দ্ব শুরু হয়ে যায়, রিয়াং কমিউনিটির পুরোহিতের সঙ্গে। দেখ, প্রথম তার লড়াই শুরু হয়েছিল ব্রাহ্মণতন্ত্রের বিরুদ্ধে। 1 নম্বর, তারা ব্রাহ্মণবাদ তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। 2 নম্বর হতে হয়, তিনি যখন ধর্ম প্রচার করেছিলেন তখন তাদের আর্থিক, সামাজিক এবং তীব্র সংকটেও সম্মুখীন হয়েছিল। তখন 1942-41 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তখন ওয়েস্ট বেঙ্গলে, সারা বাংলাতে যে দুর্ভিক্ষ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে চালের গোডাউন, তখন রাজা তার চেলাচামুন্ডারা, যে চৌধুরী বা অভিজাতরা সব স্টক করে নিয়েছে, তীব্র খাদ্য সংকট। তখন রাজা এই সময় ট্যাক্সও বাড়িয়ে দিয়েছে। তখন এই যে রতনমণি রিয়াংয়ের তার শিষ্যরা ধর্মগুলা তৈরি করেন। সেখানে তার অর্থবান শিষ্যদের থেকে চাঁদা কালেকশন করে বা দান শস্য সামগ্রী সংগ্রহ করে এই ধর্মগুলা থেকেই তিনি মানুষকে খাদ্য, রিয়াং কমিউনিটির মধ্যে তিনি খাদ্য বিতরণ করতেন। তাহলে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে খাদ্য সংকটের সময় তিনি এই পিপলদের সাহায্য করেছেন। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্যাক্সও রাজা বাড়িয়ে দিয়েছিলেন। এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল রিয়াং কমিউনিটির। তো একটা ব্রাহ্মণতন্ত্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধের খাদ্য সংকট। নাম্বার 3 হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় রিয়াং সর্দারকেও রাজা অর্ডার দিয়েছে যেন সৈন্য সামন্ত জোগাড় করে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনাবাহিনীতে ভর্তির জন্য। তো রিয়াং কমিউনিটিতে ছেলেদের জোর জবরদস্তিমূলক তিনি সৈন্যবাহিনীতে যোগদান করার জন্য প্রেশার দিয়েছে এবং রিয়াং সৈন্যবাহিনী, রিয়াং যুব সমাজ এটা বয়কট করে। তো এটাকে এই যে বয়কটটা ছিল রতনমণি রিয়াংয়েরই অনুপ্রেরণাতে। কারণ এই সময় আরেকটা ঘটনা ঘটেছিল, রিয়াং সর্দারদের স্বীকৃতি দেয় রাজা স্বীকৃতি দেয়। তখন ছিল দেবু সিং, রিয়াং সর্দার ছিল। তখন রাজা কোনো তার পরামর্শদাতার পরামর্শে দেবু সিংকে হটিয়ে খগেন্দ্র চৌধুরীকে, অমরপুরের মানে বিলোনিয়ার বগাফার খগেন্দ্র চৌধুরীকে দায়িত্ব দিয়ে দেন। এবং খগেন্দ্র চৌধুরী রিয়াং প্রজাদের উপর ট্যাক্স কালেক্ট করা, জুলুম করা, তীব্র জুলুম শুরু করে। তাতে রিয়াং সম্প্রদায় ক্ষুব্ধ হয়ে ওঠে। কারণ রিয়াং সম্প্রদায়ের ট্রেডিশন ছিল, চৌধুরী যে হয় মৃত্যু পর্যন্ত সে চৌধুরী থাকবে, তাকে কেউ পদত্যাগ করতে পারবে না। মানে রিয়াং সমাজের যে সমাজপতি, পরবর্তীকালে নতুন চৌধুরী বা সমাজপতি রাজা অ্যাপয়েন্টমেন্ট দেবে। কিন্তু দেখা গেল এটা ছলচাতুরিত করে দেবু সিংকে হটিয়ে রাজা হয়েছে খগেন্দ্র চৌধুরী হয়ে গেছেন রিয়াং সমাজের সমাজপতি। তাতে খগেন্দ্রকে অনেকে মেনে নিতে পারেননি, এটা একটা ক্ষোভ ছিল। তাই দেখুন, রতনমণি রিয়াং ধর্ম প্রসার করতে গিয়ে তিনি কতগুলো বাধার সম্মুখীন হন। রিয়াং সমাজের সমাজপতি নিয়োগের নিয়ে খগেন্দ্র রিয়াং ভার্সেস দেবু সিংয়ের যে লড়াই ছিল, দেবু সিং চৌধুরী, শেষ পর্যন্ত দেবু সিং চৌধুরী পরাজিত হয় এবং খগেন্দ্র চৌধুরী রিয়াং সমাজের সর্দার হয়। এটা মেনে নিতে পারেনি রিয়াং সমাজ। 2 নম্বর, ডুম্বুরে যে ব্রাহ্মণতন্ত্রের বিরুদ্ধে একটা প্রতিবাদ। নাম্বার 3, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈন্যবাহিনীকে জোর জবরদস্তিমূলক অপহরণ করা, তুলে নিয়ে গিয়ে সৈন্যবাহিনীতে ভর্তি করা এবং রিয়াং সমাজ বয়কট করা। এই 3-4টার কারণে ধীরে ধীরে তার ধর্মীয় যে বাতাবরণ, ধর্মীয় যে প্রচার, সেটার একটা স্বাধীনতার মুক্তি সংগ্রামের পর্যবসিত হয়ে যায়। এবং তিনি অমরপুর, বিলোনিয়াতে তিনি করেছিলেন, তিনি 2টো ক্যাম্প তৈরি করেছিলেন, সৈন্যদের প্রশিক্ষণ, তার রিয়াং সমাজের যুবকদের প্রশিক্ষণ দেওয়ার তিনি ব্যবস্থা করেন সেখানে। এবং তিনি একটা অফিসিয়াল তিনি মন্ত্রিসভা নিয়োগ করেছিলেন এই সরকার তৈরি করা, যুদ্ধ করার জন্য। যাই হোক, রিয়াং সর্দার রতনমণিকে একবার অ্যারেস্ট করেছিল এবং তিনি আগরতলা জেলে বন্দী ছিলেন। 1937 সালে পরবর্তীকালে রাজার রক্ষীদের ফাঁকি দিয়ে তিনি চলে যান এবং তিনি অমরপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
1937-এর পরবর্তীকালে যখন খগেন্দ্র চৌধুরী রিয়াং সর্দারের বিরুদ্ধে রতনমণি রিয়াংয়ের বিরুদ্ধে তিনি কমপ্লেন করেন রাজার কাছে যে এই রিয়াং সমাজকে তিনি রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ইন্ধন যোগাচ্ছে, তখন রাজা উদয়পুরের সাম ইন্সপেক্টর ছিলেন উনাকে দায়িত্ব দেন যে রতনমণি রিয়াংয়ের উপর ভিত্তি করে তিনি একটা করতে রিপোর্ট দিতে রাজাকে। তিনি রিপোর্ট দিয়েছেন যে অ্যাকচুয়ালি তিনি একজন ধর্মগুরু, তার বাড়ি চট্টগ্রাম এবং তিনি শৈব ধর্মের বিশ্বাসী এবং তিনি প্রার্থনা সভার মাধ্যমে রিয়াং সমাজকে তিনি আধ্যাত্মিক লাইন দিকে তিনি আধ্যাত্মিক অনুপ্রেরণা যোগাচ্ছেন, সৎভাবে চলার অনুপ্রেরণা যোগাচ্ছেন। তখন রাজা তখন এটাকে আর গুরুত্ব দেয়নি, কিন্তু এর মধ্যে ঘটনা এটা মেনে নিয়েছিলেন রাজা যে দিলীপ দাস হবে খুব সম্ভব, ইন্সপেক্টরকে ও থানার ওসিকে দায়িত্ব দিয়েছিলেন। উনি ওসি রতনমণি রিয়াংয়ের সঙ্গে দেখা করেছিলেন এবং রিপোর্ট রাজার কাছে পাঠিয়েছিলেন। কিন্তু দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, রতনমণি রিয়াংয়ের পুরো সমাজটা রতনমণির কাছে সারেন্ডার করে দিয়েছে যে উনি আমাদের মুক্তিদাতা, উনি আমার আধ্যাত্মিক গুরু। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালীনই খগেন্দ্র চৌধুরী রতনমণি রিয়াংয়ের কিছু শিষ্যকে, এক দুজন তার শিষ্যকে বাড়িতে নিয়ে অত্যাচার করেছে এবং 20,000 টাকা জরিমানা করেছে। এর বিরুদ্ধে রিয়াং সমাজ ক্ষুব্ধ হয়ে তার বাড়ি আক্রমণ করে এবং খগেন্দ্র চৌধুরীর ফলোয়ার আর কিছু লোককে বাড়িতে আক্রমণ করে। তখন খগেন্দ্র চৌধুরী রাজার কাছে রিপোর্ট পাঠান, রতনমণি রিয়াংয়ের ফলোয়াররা বাড়ি বাড়ি আক্রমণ করছে, ডাকাতি করছে এবং রাজার বাড়িতে বিদ্রোহ করছে। রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর তখন তিনি তার কমান্ডার মেজর নগেন্দ্র দেববর্মাকে এক নির্দেশ দিলেন, যেন নির্দেশটা এরকম ছিল, 1943 সালে এই নির্দেশটা পাঠিয়েছেন, মোতায়নী ফোর্স ডাকাত দল দ্রুত করিয়া আগরতলা আনয়ন করিবে। দ্রুত করিতে গেলে যদি কমান্ডার তাদের বাধা দেয়, কোনো বিদ্রোহ যদি তাদের বাধা দেয়, তাহলে তাদের গুলি করার নির্দেশ দিয়েছেন। তাদের ডাকাত দলের অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই তিনজনের উপরে দায়িত্ব দিয়েছিল উদয়পুরের মনোরঞ্জন দেববর্মা, বিলোনিয়ার হরেন্দ্র দেববর্মা এবং অমরপুরের নগেন্দ্র দেববর্মা দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে একটা রিপোর্ট ছিল ব্রিটিশ গোয়েন্দাদের যে রতনমণি রিয়াং আজাদিন ফৌজের সঙ্গে যুক্ত, যে নেতাজি সুভাষ যদি আরকান অঞ্চল, ব্রহ্মপ্রদেশ, মণিপুরের অঞ্চলে যদি ঢুকে যদি ত্রিপুরাতে আসে, তাহলে রতনমণি রিয়াং কী করবে? নেতাজিকে সমর্থন করবে। তো রাজা এই রিপোর্ট, ব্রিটিশদের রিপোর্ট এবং খগেন্দ্র চৌধুরীর রিপোর্টের উপর ভিত্তি করে রাজার তার সৈন্যবাহিনীকে মোবিলাইজ করে দিয়েছেন অমরপুর, বিলোনিয়া, উদয়পুরে, যার যার হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তারা প্রায় 50টা গ্রাম জ্বালিয়ে দিয়েছে। শত শত নিরীহ রিয়াং মা, বোন এবং বৃদ্ধা এবং দের মেরেছে এবং তারা প্রায় 3000 লোককে অ্যারেস্ট করেছে, তার মধ্যে 200 মহিলা, 12 জন শিশু। এবং তাদের ট্র্যাডিশনাল অস্ত্র, তীর, ধনুক, বল্লম, এগুলো দিয়ে রাজার সুশিক্ষিত প্রশিক্ষণত মিলিটারি বা পুলিশ বাহিনীর সঙ্গে লড়াই করে তারা পারেনি, তারা শেষ পর্যন্ত সারেন্ডার করে। তাহলে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করে তারা শেষ পর্যন্ত রিয়াং সম্প্রদায়ের যে তারা অঞ্চলগুলো রাজার পুলিশ ক্যাপচার করে নেয়, রাজার মিলিটারি, এবং পরদিন চট্টগ্রাম, তার শিষ্যরা চট্টগ্রাম অঞ্চলে পালিয়ে যেতে থাকে এবং রতনমণি রিয়াং এবং খুশি রিয়াং তারাও ত্রিপুরা বর্ডার দিয়ে চট্টগ্রামে চলে যায়। চট্টগ্রামে কার বাড়িতে উঠে? চট্টগ্রামে দীঘালিয়ায়
এক অঞ্চলে কৃষ্ণরাম তাকে চট্টগ্রামে দীঘালিয়ায় পুলিশ 6 মাসের মধ্যে তাকে দীঘালিয়ায় তিনি আত্মগোপন 6 মাস ছিলেন দীঘালিয়া একটা বাড়িতে। তখন দীঘালিয়া থেকে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং রাজার কাছে হস্তান্তর করে। যেদিন রতনমণি রিয়াংকে রাজবাড়িতে নেওয়া হল অ্যারেস্ট করার পর, তখন তাকে রাজ দরবারে রাজার সদর দরজা থেকে পিটিয়ে মেরে ফেলেছে। পিটিয়ে মারতে মারতে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে তাকে, এবং তার মৃত শরীরকে দড়ি বেঁধে সারা শহর আগরতলা শহর ঘুরিয়েছে। এবং পরদিন রাজা বলল সে স্ট্রোক মারা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু রিপোর্টে দেখা যায়, পোস্টমর্টম রিপোর্টে তার সারা শরীর তার তীব্র আঘাতে তার মৃত্যুবরণ করা হয়, মৃত্যু হয়েছিল। এবং 3000 যে লোককে অ্যারেস্ট করেছে, এই অমরপুর উদিপুর থেকে পায়ে হাঁটিয়ে তাদের আগরতলায় আনিছে, এবং শীর্ণকায় শরীর, তাদের রুগ্ন শরীর, আগরতলা অনেক মানুষ তাদের দেখেছে, এবং তাদের মাথা মুড়িয়ে শৈব থেকে বৈষ্ণব ধর্মে তাদের দীক্ষিত করেছে। এ হলো রতনমণি রিয়াংয়ের মৃত্যু এবং তার এক বিপ্লবী চেতনার মৃত্যু। তাহলে পরবর্তীকালে এই সময় 1942-43-তে শচীন সিং, বীরেন দত্ত তারা সবাই রাজবন্দী ছিল, এবং এর বিরুদ্ধে তারা কোনো প্রতিবাদ করতে পারেনি। পরবর্তীকালে এই নিয়ে সেটা শচীন্দ্রলাল সিং গণপরিষদ এবং প্রজামঙ্গলের মাধ্যমে কমিউনিস্টের দাবি চলে যে এটা নিয়ে একটা তদন্ত করা উচিত। তখন রাজা শেষ পর্যন্ত 1945 সালের 17 সেপ্টেম্বর মাননীয় জজ অখিল মজুমদার, নন্দলাল দেববর্মা, জিতেন দেববর্মা এবং রিয়াং সম্পদের মিসিপ হরচন্দ্র দেববর্মাকে নিয়ে একটি তদন্ত কমিশন গঠিত হয়। কমিশন তাদের রিপোর্টে বলা হয়েছে এই বিদ্রোহের কারণ দুর্ভিক্ষই এই বিদ্রোহের মূল কারণ, এবং ইংরেজের যুদ্ধব্যয় মেটা থেকে যে রাজার দুর্ভিক্ষে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাও উল্লেখ করেন। এবং ইংরেজদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ইংরেজদের যে যুদ্ধ ব্যয় হয়েছিল, খাদ্য এবং প্রজাদের থেকে বেশি ট্যাক্স কালেক্ট করে ইংরেজদের সাহায্য করেছিল, সেজন্য এই বিদ্রোহ হয়েছিল। তারপর এই বিদ্রোহ নিয়ে অনেক মতামত আছে। কে বলছিল এটা কমিউনিস্টদের সঙ্গে যুক্ত, বীরেন দত্তের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, তিনি একটা কমিউনিস্টের ভাবধারা। কেউ বলেছে তিনি সুভাষচন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন, কেউ বলছে তিনি একটা কমিউনিস্ট বিপ্লবী, তিনি সম্ভববাদী সমাজ তৈরি করতে চেয়েছিলেন। তবে তরিতমোহন দাশগুপ্ত তার একটা বিখ্যাত বই, তার যে বই তরিতমোহন দাশগুপ্তের বিদ্রোহী রিয়াং নেতা রতনমণি, সেখানে উল্লেখ করেছেন এই বিদ্রোহটা ছিল টোটালি সামাজিক এবং ধর্মীয় এবং শোষণ এবং চৌধুরীদের অত্যাচার, রাজার চৌধুরীদের অ্যাপয়েন্টমেন্ট চৌধুরীদের অত্যাচারে এই বিদ্রোহ হয়েছিল। তাহলে এই রতনমণি রিয়াংয়ের বিদ্রোহের যে কমিটির যে রিপোর্ট, রাজার কমিটির যে রিপোর্ট, তারাও বলেছে যে বিদ্রোহের কারণ দুর্ভিক্ষ এবং রাজার অত্যধিক ট্যাক্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যয় মেটানোর জন্য, এটা একটা মতবাদ। এবং শচীন্দ্রলাল এবং যে তরিতমোহন দাশগুপ্তের বইতে একইতে বলেছেন এটা অসামাজিক, এটা রাজনৈতিক নয়, রাজতন্ত্রের বিরোধী নয়, এটা লোকাল শাসক, লোকাল চৌধুরী, মানে রাজার অ্যাপয়েন্টমেন্ট জমিদার যিনি ট্যাক্স কালেক্ট করতো প্রজাদের, তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ। তাহলে শচীন্দ্রলাল সিং, রিয়াং সম্প্রদায়ের যে গণপরিষদ তাদের এবং বীরেন দত্তেরও প্রতিবাদে রাজা তদন্ত কমিশন গঠিত করেছেন, এবং তদন্ত কমিশন রিপোর্ট থেকে আমরা পেয়েছি। ঘটনা হলো পরবর্তীকালে তাদেরকে স্বাধীনতা সংগ্রামী মর্যাদা দিয়ে এখনও পেনশন পাচ্ছে অনেক রিয়াং সমাজে, তাদের যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদের নৃপেন চক্রবর্তী পেনশনের ব্যবস্থা করেন তাদের বিপ্লবী হিসাবে, দেশ স্বাধীনতা সংগ্রামী হিসাবে। এই ছিল রতনমণি রিয়াংয়ের একটা প্রেক্ষাপট। কিন্তু আমার এখানে যুক্তি হচ্ছে রতনমণি রিয়াংয়ের যে বিদ্রোহ ছিল একটা ব্রাহ্মণতন্ত্রের বিরুদ্ধে। রাজা তখন ছিল বৈষ্ণব ধর্মের অনুরাগী, তিনি শৈব ভক্তদের তিনি মানতে পারেনি, তাই তিনি পরবর্তীকালে রতনমণির যে অ্যারেস্ট করা 3000 লোককে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেছিলেন। নাম্বার 1, ব্রাহ্মণতন্ত্রের শোষণের বিরুদ্ধে লড়াই, জমিদারতন্ত্রের বা প্রজা শোষণের বিরুদ্ধে যে চৌধুরী বা সমাজপতিদের বিরুদ্ধে লড়াই, এবং পরোক্ষভাবে এই লড়াই ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই। এবং এই লড়াইয়ের মোট আউটপুট হচ্ছে শোষণের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে
এই লড়াই, এবং ধর্মের যে প্রচার করতে গেলেও ধর্মের সঙ্গে যে অর্থনৈতিক রিলেটেড ইকোনমিক, যে রতনমণি রিয়াংয়ের ধর্ম প্রচারের করতে গিয়ে তিনি যে প্রজাদের, তাদের শিষ্যদের যে সমস্যাগুলি তিনি সম্মুখীন হয়েছেন, তিনি তার মূল আউটপুট হচ্ছে অর্থনৈতিক শোষণ। এই শোষণের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, এবং পরোক্ষভাবে এই লড়াই ছিল এক রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই, জমিদারতন্ত্রের বিরুদ্ধে লড়াই, এবং তিনি এক ধর্মের মাধ্যমে এক বিপ্লবী চেতনা অশিক্ষিত অজ্ঞ রিয়াং সম্প্রদায়ের মধ্যে তিনি প্রথম প্রবেশ করিয়েছেন, সশস্ত্র সংগ্রামের পথ তিনি দেখিয়েছেন। এখানে মানুষের মুক্তি চেতনা ধর্ম বড় নয়, ধর্মকে হাতিয়ার করেও মানুষকে মুক্তি চিন্তার উদ্বুদ্ধ করা যায়, যার পথ দেখিয়েছেন রতনমণি রিয়াং। ধন্যবাদ।